হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং লাইট। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা টেস্ট পেপার যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে, তার প্রথম যে স্কুল আছে যাদবপুর বিদ্যাপীঠ, তার 1 থেকে 4 অবধি যে প্রশ্ন আছে তার প্রশ্ন উত্তরগুলো আমি এখানে আলোচনা করব। প্রথমে আমরা 1 দাগের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নিই। 1-এর 1 যে প্রশ্নটা বলা আছে, দেখো, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে যে অনুপাতে বণ্টিত হলো তা এখানে কোনটা হবে? তো দেখতে পাচ্ছি যে পল্লবী কত টাকা দিয়েছে, 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া দিয়েছে 600 টাকা 5 মাসের জন্য। তাহলে আমরা এটা কিভাবে করব? এখানে হবে পল্লবীর কত টাকা দিয়েছে আর কত মাস খাটছে, আর এখানে কি করেছে রাজিয়া। তো রাজিয়া, তো দেখো এদের যদি মূলধনের অনুপাত বের করি আমরা কেমন পেয়ে যাব? পল্লবীর 500 টাকা 9 মাসের জন্য, অর্থাৎ পল্লবীর মূলধন কত হবে? 500 গুণ 9। আর রাজিয়ার 600 টাকা কত মাসের জন্য? 5 মাসের জন্য। তো দেখো এখানে আমরা কি করতে পারছি, দুটো দুটো করে শূন্য কেটে দিলাম, 5 একে 5, 5 কেটে দিতে পারছি, এটা 3 ত্রিকে 9 আর 3 দুগুণে 6, তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত? 3:2। তাহলে এখানে সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি যে 1 এটা 3:2। তাহলে 2-এর 1 এটা। তারপর দেখো 2-এরটা কী বলা আছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণ আছে, তো এই দ্বিঘাত সমীকরণে b² মাইনাস 4ac এটাকে আমরা কি বলি? নিরূপক। তো প্রশ্নে বলা আছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব আর অসমান, তাহলে এখানে কোনটা শর্ত সঠিক হবে? তো তোমরা জানো শ্রীধর আচার্যের সূত্র যখন তোমরা পড়েছো, দেখো যে b² মাইনাস 4ac এর মান যখন 0 থেকে বড় হয় তখন বীজদ্বয় বাস্তব আর অসমান হয়। যদি 0-র সমান হয়, অর্থাৎ এই নিরূপকের মান যদি আমরা 0 পাই তাহলে বলেছিলাম বীজদ্বয় বাস্তব আর সমান। আর যদি আমরা লেস দেন 0 পাই তাহলে কোনো বাস্তব বীজ নেই। তাহলে এখানে বলা আছে যে বাস্তব আর অসমান, অর্থাৎ এই নিরূপকের মান কী হবে? 0 থেকে বড়, 0 থেকে কী হবে? বড় হবে। এই জন্য সঠিক উত্তর কী হচ্ছে? অপশান নাম্বার এ হচ্ছে এর সঠিক উত্তর। তারপরের প্রশ্নটা দেখো, বলা আছে 3-এর দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে দুটো বৃত্ত এমনভাবে পরস্পরকে স্পর্শ করছে যারা বহিস্থভাবে স্পর্শ করছে। তাহলে ছবিটা যদি আমরা দেখি তাহলে কেমন হবে? অ্যাকচুয়ালি বলছে এরকম একটা বৃত্ত আর আরেকটা বৃত্ত পরস্পরকে কী করছে? বহিস্থভাবে স্পর্শ করছে, অর্থাৎ এটা একটা বৃত্ত। তো এইটার দূরত্ব ব্যাসার্ধ হচ্ছে 5 আর এটার ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? অর্থাৎ আমরা প্রথম বৃত্ত যে আছে তার কেন্দ্র যদি এ ধরি আর দ্বিতীয় বৃত্তটার কেন্দ্র যদি বি ধরি, তাহলে এ বির দূরত্ব চেয়েছে। তো দেখতেই পাচ্ছি এখানে 3 আর 5 যোগ করলেই কী হচ্ছে? 3 আর 5 যোগ করলে পেয়েছে কত? 8। এই জন্য এখানে উত্তরটা কী হবে? 8 সেমি হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। তারপরে দেখো বলা আছে যে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো এখানে দেখো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত যদি বের করতে হয় তাহলে আমাদের বাহুগুলা কিন্তু জানতে হবে। তো আমরা এই অঙ্কটা এরকমভাবে করব যে আমরা ধরে নিচ্ছি প্রথম ঘনকটার বাহু হচ্ছে এক্স আর দ্বিতীয় ঘনকটার বাহু হচ্ছে কত? ওয়াই। তাহলে প্রথম ঘনকের আয়তনের সূত্র হবে বাহু কিউব আর দ্বিতীয় ঘনকের আয়তনের সূত্র কি হবে? বাহু কিউব। তাহলে এদের অনুপাত কত বলা আছে? 1:27। তাহলে এটা আমরা কেমন আকারে লিখতে পারবো? দেখো এক্স কিউব বাই ওয়াই কিউব সমান 1/27। এটা ইমপ্লাইজ করছে যে এক্স বাই ওয়াই তার কিউব সমান কত লিখতে পারবো? 1/3 তার কিউব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিউব কিউব দুই দিক থেকে বাদ পড়ে যাচ্ছে, অর্থাৎ এক্স বাই ওয়াই সমান কত পেয়ে যাবো আমরা? 1/3। এখন বলছে যে এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? এখন প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য যেহেতু এক্স, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কী হবে? 6 ইন্টু বাহু স্কোয়ার। আর দ্বিতীয় ঘনকটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, তাহলে এর ক্ষেত্রফলের হয়ে যাচ্ছে 6 ইন্টু ওয়াই স্কোয়ার।
এখন 6 কী হবে, বাদ পড়ে যাচ্ছে, তা আমরা পেয়ে যাচ্ছি কত, এক্স স্কোয়ার। 6 বাদ পড়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার অনুপাত ওয়াই স্কোয়ার। তো এটাকে আমরা একবারে লিখতে পারবো এক্স স্কোয়ার বাই কত, ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা পেয়ে যাব এক্স বাই ওয়াই তার স্কোয়ার। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি এক্স বাই ওয়াইয়ের মান কত পেয়েছি, 1/3। তা এখানে যদি আমরা মানটা 1/3 বসিয়ে দিই, তাহলে 1/3 স্কোয়ার লিখতে পারবো। এটা হচ্ছে 1 বর্গ 1 আর 3 বর্গ কত, 9 পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে উত্তরটা পেয়ে যাবো আমরা 1:9। তো এখানে সঠিক উত্তরটা আমাদের কোনটা হবে, অপশন নাম্বার হচ্ছে সি দাগেরটা। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। তারপরের প্রশ্ন দেখো কি বলা আছে, যে এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ অনুপাত 27/64 সমান 3/4 অনুপাত এ হলে এ এর মান কত হবে। তাহলে এটা আমরা কীভাবে বের করবো, দেখো কী লেখা আছে, যে এ অনুপাত 27/64 সমান লেখা আছে 3/4 অনুপাত কত, এ। তাহলে এর মান বের করতে বলেছে, তাহলে অনুপাত আছে, আমরা বাই আকারে কী করতে পারবো, লিখতে পারবো। তাহলে এ বাই কত লিখতে পারছি আমরা, 27 সমান 3/4 বাই কত লিখতে পারবো আমরা, এ। এখন আমরা যদি কোনাকুনি গুণ করে নিই, তাহলে এ গুণ এ কী পেয়ে যাবো আমরা, এ এর স্কোয়ার, 27/64 হবে এটা, আর নিচের এটার সঙ্গে এটা আমরা কী করবো, গুণ করে দিব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 27/64 ইন্টু কত, 3/4। তো এটা আমরা এরকম লিখতে পারবো, এ স্কোয়ার সমান 3×7 পেয়ে যাব কত, 81। আর এটা যদি আমরা গুণ করি 4×4 16, 16 6 হাতে থাকে 1, 4 6 24, 1 25। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ সমান √81 বাই কত বলো, 256। তো এখান থেকে দেখো এ এর ভ্যালু কত পেয়ে যাব, √, তাহলে 81 বর্গমূল কত পেয়ে যাচ্ছি, 9, আর 256 এর বর্গমূল কত, 16। তাহলে এখানে এ এর ভ্যালু আমরা কি পেয়ে যাব, সি এরটা 9/16, 9/16 পেয়ে যাচ্ছি। তো তারপরের প্রশ্নটা দেখো কি বলা আছে, যে দুটি সমকেন্দ্র বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এসি সমান 5 সেমি হলে বিডি এর দৈর্ঘ্য কত হবে। খুব সহজ প্রশ্ন এটা। দেখো বলা আছে এরকম, যে দুটো সমকেন্দ্র কি আছে, বৃত্ত আছে। অর্থাৎ সমকেন্দ্র বৃত্ত কাকে বলে, দুটো বৃত্ত এদের কেন্দ্র যদি কি হয়, একই হয়, তাহলে সেই বৃত্তকে বলা হচ্ছে সমকেন্দ্রীয় বৃত্ত। এখন দেখো প্রথম বৃত্তকে একটা সরলরেখা কী করছে, এ আর বি বিন্দুতে, আর দ্বিতীয় বৃত্তটাকে কী করছে, সি আর ডি বিন্দুতে ছেদ করছে। এখন বলছে এসি এর দৈর্ঘ্য যদি 5 সেমি হয়, তাহলে বিডি এর দৈর্ঘ্য কত হবে। তো আমরা দেখতে পাচ্ছি স্পষ্টই যে বিডি এর দৈর্ঘ্য কত হবে, 5 হবে। এর জন্য এটা সঠিক উত্তর আমরা পেয়ে যাব অপশন নাম্বার বি এরটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে হবে বি এরটা সঠিক উত্তর হচ্ছে 5 সেমি। তো এই হলো তোমাদের একের প্রশ্নগুলো। তারপর দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থানে কী বলা আছে, 2-1 কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে। তো এটা আমরা কীভাবে করবো, দেখো তো এখানে মূলধনের পরিমাণটা বলা নেই, আমরা ধরে নিচ্ছি কত, মূলধন হচ্ছে এক্স টাকা, তাই তো। সুদের হারও বলা নেই, আমরা সুদের হার ধরে নিচ্ছি আর সময়টা বলা আছে কত, 10 বছর। তাহলে টি এর মান পেয়ে যাচ্ছি আমরা 10। তাহলে সূত্র কী জানি আমরা, সরল সুদের পি আর টি, পি এর মান হচ্ছে এক্স, আর এর মান হচ্ছে আর টি এর মান কত, 10 বাই কত, 100। তো বলছে যে তুমি যত টাকা রাখছো সেই টাকাটার দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এক্স টাকা যদি রাখি তাহলে 2x টাকা হয়ে যাচ্ছে। আবার এই 2x টাকা হচ্ছে সুদ আসল মিলে, তাহলে এখান থেকে আমরা কি করব, x টাকা বাদ দিয়ে দেবো। তাহলে এটা সুদ আর এটাও সুদ, তাহলে সুদ এর সুদ সঙ্গে সুদ আমরা কি করতে পারছি, সমান করতে পারছি। তো এখন দেখো এক্স কী হচ্ছে বলো, 0 করে আমরা একটা করে কেটে দিলাম। তাহলে এখানে থাকছে কত, এক্স আর বাই 10 সমান 2x - x, এটা ইকুয়াল টু পেয়ে যাবো কত আমরা, x। তো দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স আমরা কি করতে পারছি, বাদ দিয়ে দিতে পারছি। তাহলে r/10
ইকুয়াল টু কত পেয়ে যাবো আমরা 1। তো এখান থেকে r/10 যেটা আছে সেটা ডান দিকে গিয়ে কী হবে, গুণ হয়ে যাবে। r সমান কত পেয়ে যাচ্ছি আমরা, 10 পেয়ে যাবো। তাই এই হচ্ছে 2-1 প্রশ্ন, অর্থাৎ শূন্যস্থানে কী বসবে, এখানে বসবে 10%। সুদের হার কত পার্সেন্ট হবে, 10%। তারপরে দেখো বলা আছে যে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত হবে। তাহলে তিনটা সমানুপাতি এরকম বলা আছে যে x+2 আর x-3 এর মধ্য সমানুপাতি x। তো আমরা জানি তিনটা সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে আমরা সেটাকে এইভাবে লিখতে পারবো যে x+2 বাই x সমান x/x-3। দেখো a b c এটা যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে আমরা এটা লিখতে পারি a/b সমান কত, b/c। তো এখন এই তিনটে কি আছে, ক্রমিক সমানুপাতে আছে, তাহলে আমরা লিখতে পারছি x+2/x সমান কত, x/x-3। এটা আমরা এখন কি করব, সমাধান করব। তো কীভাবে সমাধান করব, এটার সঙ্গে এটা গুণ করব আর এটার সঙ্গে এটা গুণ। তখন এটা যদি আমরা গুণ করি তাহলে x+2 ইন্টু x মাইনাস কত পাবো, 3। আর এখানে x গুণ x অর্থাৎ x এর স্কোয়ার। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x গুণ x, x এর স্কোয়ার, x গুণ -3x, তাহলে -3x, 2 গুণ x এটা পেয়ে যাচ্ছি আমরা 2x, আর 3 দুগুণে 6 সমান কত পেয়ে যাবো আমরা, x স্কোয়ার আমরা দুই দিক থেকে বাদ দিয়ে দিতে পারছি। তাহলে দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি কত, -x, এখানে আছে -3x প্লাস 2x, তার এখানে পড়ে থাকছে -x, এখানে কত, -6 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি -x ইকুয়াল টু কত, 6। আচ্ছা, আমাদের x এর মান বের করতে বলেছে, তো আমরা মাইনাস দিয়ে কী করছি, উভয় পক্ষকে গুণ করে দিচ্ছি। তাহলে এটা সমান কত পেয়ে যাব, -6। অর্থাৎ এখানে x এর মান কত পেয়ে যাব আমরা, -6। তারপরের প্রশ্ন দেখো, বলা আছে দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ তার একই পার্শ্বে অবস্থিত দুটি বিন্দুতে সমান সম্মুখীন উৎপন্ন করে, তাহলে বিন্দু 4টি হবে ড্যাশ। তাহলে এটা হবে সমবৃত্তস্থ বিন্দু, এখানে হবে বৃত্তস্থ বিন্দু, শূন্যস্থানে কি বসবে, বৃত্তস্থ বিন্দু লিখে দেবা। কেন হবে এটা, যুক্তিটা দেখে নেওয়া যাক। যে আমরা জানি যে একই বৃত্তচাপের উপর যতগুলা কি হবে, কোণ উৎপন্ন করবে, সেই কোণগুলোর মান কি হবে, সবসময় সমান হবে। ধরো এই বৃত্তচাপের উপর এ বি সি, এই বৃত্তচাপের উপর এটা একটা বৃত্তস্থ কোণ, আর একটা বৃত্তস্থ কোণ আমরা ধরে নিচ্ছি এটা একটা কোণ, এটা একটা কোণ। তো এদের কোণগুলো কি হবে, সমান হবে। তাহলে এই যে বিন্দুগুলো দেখছি আমরা এ বি সি, এটা ধরো আমরা ডি দিয়ে দিলাম, এটাই। তাহলে এই এ বি সি বিন্দুগুলো কি হচ্ছে, সব বৃত্তস্থ বিন্দু হবে। তো এখন যদি আমরা কোণগুলো সমান হয় তাহলে বিন্দুগুলো কি হবে, সমবৃত্তস্থ হবে। আর বিন্দুগুলো যদি সমবৃত্তস্থ হয় তাহলে এইখানে যে কোণগুলো আমরা পাবো একই বৃত্তচাপের উপর, সেই কোণগুলোর মানও কি হবে, সমান হবে। তারপরে প্রশ্ন দেখো কি বলা আছে, যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতরের সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ড্যাশ সেমি। তাহলে কেমন বলা আছে, একটা লম্ববৃত্তাকার চোঙ বলা আছে। তো লম্ববৃত্তাকার চোঙ চিত্রটা কেমন হয়, এরকম লম্ববৃত্তাকার চোঙের চিত্রটা কেমন হবে, এরকম হবে, তাই তো। তো এর মধ্যে আমরা যদি সব থেকে লম্বা একটা দণ্ড রাখতে চাই তাহলে কীভাবে রাখতে পারবো, এরকমভাবে যদি রাখি তাহলে সব থেকে লম্বা রাখতে পারবো। তো এটা কি হচ্ছে, চোঙের ব্যাস। তো চোঙের ব্যাসটা আমাদের প্রশ্নে কত বলা আছে, যে চোঙের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 3, চোঙের ব্যাস কত বলা আছে 3, আর উচ্চতা কত 4, অর্থাৎ এটার দৈর্ঘ্য কত 3 আর এটার দৈর্ঘ্য কত 4। তাহলে সব থেকে লম্বা যেটা দণ্ড রাখা যাবে সেটা দেখো, এটা হচ্ছে এই যে সমকোণী একটা ত্রিভুজ হবে, আর এই সমকোণী ত্রিভুজের অতিভুজটার দৈর্ঘ্যই হবে এখানে সব থেকে লম্বা দণ্ড। তাহলে এখানে সব থেকে লম্বা যে দৈর্ঘ্য রাখতে পারবো সমকোণী ত্রিভুজের, এটা অতিভুজ, আর অতিভুজের সূত্র হচ্ছে যে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, 3-এর স্কোয়ার কত 9, আর 4-এর স্কোয়ার 16, যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 25, আর 25-এর বর্গমূল কত পেয়ে যাব আমরা, 5। তাহলে এখানে শূন্যস্থানে কত বসবে, 5 বসবে। আচ্ছা, তারপরে 5-এর প্রশ্নটা দেখো কি বলা আছে,
একটি ত্রিভুজের কোনো কোণের ড্যাশ কোণটির বিপরীত বাহুকে অন্তস্থভাবে কোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করে। তাহলে এটা সঠিক উত্তর কত হবে? অন্তর, এখানে বসবে অন্তর সমদ্বিখণ্ড। একটি ত্রিভুজের কোনো কোণের ড্যাশ কোণটির অর্থাৎ অন্তর সমদ্বিখণ্ডক, এখানে কি বসবে? অন্তর সমদ্বিখণ্ডক। কোণটির বিপরীত বাহুর অন্তস্থ ভাবে কোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করে। তারপরের প্রশ্ন দেখো কি বলা আছে। বলছে এবিসি সমকোণী ত্রিভুজের এসি ও ত্রিভুজ এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তন করলে যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ। তাহলে দেখো প্রশ্নটা বলছে এরকম যে একটা সমকোণী ত্রিভুজ আছে, ধরো এরকম। এই সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ, তাহলে এটা হলো এসি অতিভুজ, কারণ এই কোণটা আমরা ধরছি কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা হলো বি কোণ। এখন আমরা এ বিকে অক্ষ করে যদি এটাকে পূর্ণ আবর্তন করি তাহলে দেখতে পাবো কেমন চিত্র আসছে, এরকম একটা চিত্র আসছে। তাহলে এই চিত্রর যে ঘনবস্তুটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙ। তো দেখো এখানে বলছে তার ব্যাসার্ধ কত, তো ব্যাসার্ধ স্পষ্টই বুঝতে পারছি, বিসিটা কি ব্যাসার্ধ, তাহলে এখানে শূন্যস্থানে বসবে কি বিসি হচ্ছে এদের ব্যাসার্ধ। এরপরে প্রশ্নগুলো দেখো। সত্য মিথ্যা নিরূপণ করতে বলছে, তাহলে একের বলছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে চক্রবৃদ্ধি সুদের পরপর 6 মাস হলে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ সমান হবে। এটা মিথ্যা হবে, কারণ এখানে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সবসময় কী হয় আমরা জানি, বেশি হয়, সরল সুদের তুলনায় কী হবে, সবসময় বেশি হবে। আর এখানে বলেছে 6 মাস পর্ব, তাই তো 1 বছরে 2টো পর্ব হচ্ছে, তাহলে 2টো পর্বের জন্য কী হবে, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বেশি হবে আর সরল সুদের পরিমাণ কী হবে, কম হবে। কিন্তু এখানে প্রশ্ন বলা আছে সমান, এই জন্য এটা কী হবে, মিথ্যা হবে। তারপরে দেখো বলা আছে এক্স ভ্যারিজিয়াস ওয়াই এবং এক্স ভ্যারিজিয়াস জেড হলে এক্স ওয়াই ভ্যারিজিয়াস জেড হবে। তো তোমরা যৌগিক ভেদের উপপাদ্য এরকম জানো যে যদি এক্স ভ্যারিজিয়াস ওয়াই আর এক্স ভ্যারিজিয়াস যদি জেড হয় তাহলে এইটা থেকে আমরা লিখতে পারি যে এক্স ভ্যারিজিয়াস কত বলো, ওয়াই জেড। কিন্তু এখানে প্রশ্ন দেখো বলা আছে যে এক্স ভ্যারিজিয়াস ওয়াই আর এক্স ভ্যারিজিয়াস জেড হলে বলা আছে যে এক্স ওয়াই ভ্যারিজিয়াস কত হবে, জেড হবে। তাহলে এইটার এটা তো একই জিনিস না, এই জন্য এটা কী হবে, মিথ্যা হবে। তাহলে এই প্রশ্নটা কিন্তু কী হবে, মিথ্যা হবে। তারপরে বলছে তিনেরটা বর্গক্ষেত্র এবং রম্বস সর্বদা সদৃশ, এটা মিথ্যা হবে, কারণ বর্গক্ষেত্র আর রম্বস এদের বাহুগুলা সমান হলো, কোণ কিন্তু কখনো সমান হবে না। তো আমরা জানি যে কোণ সমান হতে হবে আর বাহুগুলাকে কি হতে হবে, সমানুপাতি হতে হবে, তাহলে এটা কী হবে, সদৃশ, এই জন্য এটাও কী হবে, মিথ্যা হবে। তারপরের প্রশ্ন দেখো, 4 বলা আছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে। তো কী বলা আছে প্রশ্নটা, যে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে দুটো অর্ধগোলক, এখানে 3-এর প্রশ্নটা হচ্ছে 4 নম্বর। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ যদি আমরা এক্স ধরি বা R1 ধরি, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আমরা ধরছি R2, তাহলে যেহেতু দুটি অর্ধগোলক বলা আছে তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল কত হয়, 3π R1 স্কোয়ার, আর দ্বিতীয় গোলকটা আমরা ব্যাসার্ধ R2 ধরছি, তাহলে এটার ক্ষেত্রফল কত হয়ে যাবে, 3π R2 তার স্কোয়ার। তাহলে এদের অনুপাত এই মানটাই কত বলা আছে, 4:9। তো দেখো 3π আমরা কেটে দিতে পারছি, এখান থেকে একবারে লিখতে পারবো আমরা R1/R2 তার স্কোয়ার, এটা 4/9 আছে, তাহলে 2/3 স্কোয়ার। তো স্কোয়ার যদি দুই দিক থেকে আমরা বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো R1/R2 সমান কত, 2/3, অর্থাৎ এখানে R1 অনুপাত R2 সমান কত পাবো, 2:3।
তাহলে দেখো প্রশ্নে কী বলা আছে যে দৈর্ঘ্যের অনুপাত 2:3, তাহলে এটা সত্যই বলা আছে, এর জন্য এটা কী হবে, সত্য হবে। তারপরে প্রশ্ন দেখো বলা আছে 5-এরটা যে √75 এবং √147 সদৃশ করণী। হ্যাঁ, তো এটা সদৃশ করণী হতে গেলে কি করতে হবে, √এর মধ্যে অম্লদ অংশটা কী হতে হবে, একই হতে হবে। তো আমরা দেখে ভেঙে যে একই আছে কিনা। √, কত লেখা আছে, 75, তাহলে √75কে আমরা কত লিখতে পারবো, 25 গুণ 3, 3 25 75, এটা আমরা লিখতে পারছি 5√3। আর এটা কত আছে, √147, এটা যদি আমরা ভাঙি তাহলে লিখতে পারবো 49 গুণ 3 লিখতে পারবো, কারণ দেখো 3 9 27, 3 4 12, 2 14, তো 49-এর বর্গমূল কত, 7, আর 3-এর বর্গমূল করা যাচ্ছে না। তো দেখো এখানে অম্লদ অংশটা কি আছে, একই রকম আছে, তাহলে এরাও কী হচ্ছে, পরস্পর কী হচ্ছে, এরা সদৃশ হচ্ছে। তাহলে এই করণী দুটো কী হচ্ছে, পরস্পর সদৃশ, এই জন্য এটা কী হবে, সত্য হবে। তারপরে দেখো কি বলা আছে 6-এর, গোলক একটি ত্রিমাত্রিক ঘনবস্তু। হ্যাঁ, গোলক একটা কী হচ্ছে, ত্রিমাত্রিক ঘনবস্তু, তো এটা কী হবে, এটা সত্য হবে, এটাও কী হবে, সত্য হলো, এটাও কী হয়েছে, আমাদের সত্য হয়েছে। আচ্ছা, তারপরে আমরা 2 মার্কের প্রশ্নগুলো করব। দেখো কী বলা আছে 4 দাগের, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 1-এর বলা আছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে নির্ণয় করি। তো এটা তোমাদের বইয়েরই প্রশ্ন আছে, তবু আমি তোমাদের সমাধানগুলো কীভাবে করিয়ে দেবো দেখে নাও।